মূল টার্গেট থাকবে স্টেশনগুলো কেমন দেখতে এই রাতে, গভীর রাতে বা নিশি রাতে, সেটাই মূলত মূল আমাদের দেখার ইচ্ছা। তো শুনতেছি আপনাদের তো টাকা পয়সা রিজার্ভেরটা ভাগ করে ওরে দিচ্ছেন। কত টাকা আয় করলেন ভাই আজকে? হ্যাঁ, আপনি ওই টাকায় হাত দিয়ে বুঝতে পারেন যে কোনটা কোন টাকা? এই ফাঁকাররাই মূলত রাত্রেবেলায় ট্রেনকে উজ্জীবিত করে রাখে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন আছি ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এই যে আজকে আমার ট্রিপটি হবে নাইট ট্রিপ, অর্থাৎ সারা রাত ধরে আজকে আমরা যাত্রা করব। পথ যদিও খুব বেশি না, মাত্র 210 কিলোমিটারের মতো পথ। আর আজকে আমাদের এই সাইডে আজকে আমাদের যাত্রা হবে ভাটি বাংলার রাজধানীতে। তো সেজন্য আমাদের যেতে হবে আগে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন, কারণ ওখান থেকে আমাদের ট্রেন অপেক্ষা করছে হাওড়া এক্সপ্রেস, যেটি ধরে আমরা যাবো ঢাকা থেকে নেত্রকোনা জেলার একটি সর্বশেষ রেলওয়ে স্টেশন বা প্রান্তীয় রেলওয়ে স্টেশন মোহনগঞ্জে। তার আগে আমাদের যেতে হবে এই বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত। সেজন্য আমাদের ধরতে হবে একটি কানেক্টিং ট্রেন। এখন দেখি কোন ট্রেন আসে। এখন বাজে 7:53, মানে 8টা বলতে পারেন। আর আমাদের ট্রেন আছে রাত 10:15। তো এখনও যথেষ্ট পরিমাণ সময় আছে। এখন দেখি কোন ট্রেন এসে দাঁড়ায় এই ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। জয়ন্তিকা কি মানুষ, আরে বাপ, ছাদেই তো জায়গা নেই। একটা ট্রেন যখন ঢাকার বাইরে থেকে যখন এই ঢাকাতে ঢোকে, তখন এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে প্রায় হাফের বেশি নেমে যায়। এই যে দেখুন, একটু ছেড়ে দিল এই এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে জয়ন্তিকা এক্সপ্রেস। আর এই এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব 18 কিলোমিটার, ভাড়া 45 টাকা। টিকিট আছে পকেটের মধ্যে, তারপরে একটু দেখায়, তা নাহলে আপনারা বলেন, মনে করতে পারেন যে মনে হয় টিকিটবিহীন যাইতেছে। না, টিকিটবিহীন আমি ভ্রমণ করিনি, টিকিট কেটেই আমি ভ্রমণ করি। সুতরাং আপনাদেরকেও বলছি, আপনারাও টিকিট কেটেই ভ্রমণ করবেন ট্রেনে, কারণ এটা কিন্তু একটা পাপ, সহজ কথা, অন্যায়। আর এই মুহূর্তে অপোজিট সাইডে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনের অবস্থা এই যে, এই যে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আমরা একটু পরে এখানে আবার ফিরে আসবো। আপনারা অনেকে হয়তো কনফিউজ থাকেন যে আমি আসলে যখন সিলেট বা চট্টগ্রাম বা উত্তরবঙ্গের দিকে যাই, তখন কেন ট্রেনে এই এয়ারপোর্ট থেকে উল্টা যায় কমলাপুর, আবার কমলাপুর থেকে এয়ারপোর্টের দিকে আসে। এর প্রধান কারণ হচ্ছে আপনাদের মধ্যে কিছু মানুষ আছে, ওনারা খুবই বাজে ব্যবহার করে বা বাজে কথা বলে। ওনারা বলে যে উনি এয়ারপোর্ট থেকে ওঠে, আর আমি আমার বাসা এয়ারপোর্টের পাশে, তার কারণে আমি এখান থেকে ওঠাটা আমার জন্য সহজ। তো সেই সহজ মাধ্যম তো মানুষ নিশ্চয়ই বেছে নিবে, জটিল এবং কঠিন মাধ্যম তো নিশ্চয়ই বেছে নিবে না। তো এটা আপনাদের মধ্যে থেকে অনেকেই আবার খারাপ চোখে দেখে, হ্যাঁ উনি তো এয়ারপোর্ট থেকে ওঠে, এয়ারপোর্টে নামে, মানে একটা মানুষের সুবিধা বলে তো কথা। তো তারপরেও আর কি যাচ্ছি কষ্ট করে, হ্যাঁ উল্টা, আবার উল্টা এদিকে আসবো। ট্রেন কিন্তু কার মিশে সন্ধ্যাবেলায় একেবারে খিলকেতে দিয়ায়, পাশে হচ্ছে লা মেরিডিয়ান। কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম আমরা। আমাদেরটা 4 নম্বর প্ল্যাটফর্মে দিল। আমরা প্রথম ধাপে এসে পৌঁছালাম এই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। হাওড়া এক্সপ্রেস এখনও দেয়নি প্ল্যাটফর্মে, এখনই দিবে হয়তো, বাইরে বের করে রাখছে দেখলাম ওদিকে। তো তার আগে চলুন আমরা একটু এই কমলাপুর রেলওয়ে স্টেশনের বাইরে থেকে এটার পরিবেশ এখন কেমন আছে সেটা দেখে আসি। পাশে এটা পঞ্চগড়গামী দ্রুত যান এক্সপ্রেস, আর এটা জয়ন্তিকা সিলেট থেকে এলো, এখন উপবন হয়ে এসে যাবে হাওড় দিকে 2 নম্বরে। আমরা চলে আসছি কমলাপুর রেলওয়ে স্টেশনের বাইরে। লোকজনের পরিমাণটা আজকে অনেক কম। তো চলুন এখন ভিতরে ঢুকি।
আমাদের ট্রেন দিছে কিনা একটু দেখে আসি। আর এই হচ্ছে আইকনিক জায়গা কমলাপুর রেলওয়ে স্টেশনের। লোকজন নাই বললে চলে আর কি। এদিকে অনেকগুলো কাউন্টার আছে। আর এই হচ্ছে মেল ট্রেনের, চট্টগ্রাম মেলের টিকিট যায় ওখান থেকে, কেবিন যদি আপনারা নিতে চান। আর এখান থেকে লোকাল বা কমিউটার ট্রেনের টিকিট দেয় এখান থেকে। এখানে ফাস্টফুডের দোকান আছে অনেকগুলা, পানি টানি সংগ্রহ করে নিতে পারেন। আর এই সাইডে অনেকগুলা কাউন্টার আছে, টোটাল 20টা কাউন্টার। এক কাপ কফি দিয়ে আজকের মূল যাত্রা শুরু হচ্ছে। আমার পিছে এটা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ঢোকার মূল প্রবেশ পথ। ঠিক সেটা থেকে হাতের বাম পাশে একটুখানি একটা রুম পরে আসলেই পাবেন এই যে বিশ্রামাগার। আপনারা অনেকে জানতে চান, এটা হলো এসি বা প্রথম শ্রেণীর বিশ্রামাগার। এটা খোলা আছে। হ্যাঁ, ওর মধ্যে অনেক লোকজন বসে আছে, ভিডিও না করাটাই ভালো। তবে একটা বিষয়, এখানে এসি বা প্রথম শ্রেণী লেখা থাকলেও সব শ্রেণীর মানুষ ওর মধ্যে যে বসেন বা বসতে পারবেন, যদি তাকে গরিবের মতো দেখতে না হয়। আমি দেখছি, একদিন বসেছিলাম, একটা মানুষ দেখতে অনেকটা একটু গরিব মতন ছিল বলে, মানে কাপড় চোপড়গুলো কেমন একটা পরা ছিল, নোংরা মতো, তো ওনাকে বের করে দিয়েছিল ওর মধ্যে থেকে। অথচ অনেকেই ওর ভিতরে বসে আছে এসি বা প্রথম শ্রেণীর টিকিট কাটা না। তো এই হচ্ছে আমাদের দেশের অবস্থা আর কি। এই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন একটা দাঁড়িয়ে আছে, হইতে পারে এটা। আমাদের হাওড় এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে। এই হচ্ছে হাওড় এক্সপ্রেস, চলে ইরানি কোচ বলে, অনেকেই বলে ভ্যাকুয়াম র্যাক। এই হচ্ছে হাওড় এক্সপ্রেস। তো এটা দেখলে আমার কাছে ওই লোকাল ট্রেনের মতোই মনে হয় আর কি। মানে খুব একটা যেন মানে জোশ জাগে না শরীরে আর কি এই ট্রেন দেখলে। ট্রেনে অলরেডি পাওয়ার কাট দিয়ে দিছে, আলো টালো দেখা যাচ্ছে আর কি। যাক, হাওড় এক্সপ্রেস ট্রেন সম্পর্কে কিছু কথা বলি। এটি হাওড় এক্সপ্রেস, যার কোড নাম্বার 777 এবং 778। 777 এটি ঢাকা থেকে রাত 10টা 15 মিনিটে যাত্রা করে নেত্রকোনার মোহনগঞ্জ যে রেলওয়ে স্টেশন, সেখানে যে পৌঁছায় পরদিন ভোর 4টা 10 মিনিটে। তার সময় লাগে 5 ঘন্টা 55 মিনিট। এই সময় সে কভার করে 210 কিলোমিটার পথ এবং যাত্রা বিরতি দেয় 9 জায়গায়। আশা করি রাতের বেলায় আমরা এই 9 জায়গার যাত্রা বিরতি দেখাতে পারবো, এটা আমি আশা করি আর কি। কেননা রাতের বেলায় আসলে খুব বেশি কিছু দেখানোর সুযোগ নেই। ওই ট্রেন স্টেশনের কি অবস্থা থাকে গভীর রাতে বা নিশি রাতে, সেগুলো দেখানোই মূল উদ্দেশ্য। এবং এটাও কিন্তু এক ধরনের ভালোই লাগে দেখতে। আমি খেয়াল করে দেখছি, রাতের বেলায় গভীর রাতে ট্রেন স্টেশনগুলো যে নীরব নিস্তব্ধ থাকে, বেশ ভালো লাগে এই দৃশ্যটা দেখতে। তো সেটাও একটা দেখার মূল বিষয় থাকবে। এই হাওড় এক্সপ্রেস প্রথম উদ্বোধন করা হয় 30শে জুলাই 2013 সালে, অর্থাৎ এখান থেকে প্রায় 12 বছর আগে। সেখান থেকে মোটামুটি নিয়মিতভাবেই এই ট্রেন যাতায়াত করে ঢাকা এবং মোহনগঞ্জ এবং ঢাকা এটির মধ্যে। এই ট্রেন আবার পরদিন সকাল 8টার সময় মোহনগঞ্জ থেকে ছেড়ে ঢাকায় এসে পৌঁছায় 1টা 55 মিনিটে। সেক্ষেত্রে তার সময় লাগে 5 ঘন্টা 55 মিনিট, এবং সেক্ষেত্রেও সে 9 জায়গায় যাত্রা বিরতি দেয়। আরেকটি বিষয় হচ্ছে, এই ট্রেন টোটাল যাত্রা বিরতি দেয় তার 210 কিলোমিটার পথের মধ্যে 48 মিনিট। টোটাল যাত্রা বিরতি 210 কিলোমিটার যেতে সে সময় নেয় 48 মিনিট। এটির একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে এই ট্রেনটি ময়মনসিংহ যে এর যে লোকো এটা রিভার্স হবে, তো সেটার জন্য 20 মিনিট এক্সট্রা টাইম দেওয়া আছে। তো বাকি থাকে তাহলে ওই 28 মিনিট আর কি। এবার কথা বলি এই ট্রেনের বন্ধের দিন নিয়ে। ট্রেনটি ঢাকা থেকে যখন মোহনগঞ্জের দিকে যায় তখন তার বন্ধ থাকে শুক্রবারে। যেহেতু সে শুক্রবারে মোহনগঞ্জ যায় না, এ কারণে মোহনগঞ্জ থেকে শনিবার এসে ছেড়ে আসে না। অর্থাৎ মোহনগঞ্জ থেকে যখন সে ঢাকাতে আসে তখন তার বন্ধের দিন থাকে শনিবার। বিষয়টা মাথায় রাখবেন। আসুন, এখন ট্রেনটা নিরিবিলি আছে, লোকজন এখনও তেমন আসেনি। এই ফাঁকে আমরা ট্রেনটা একটু ঘুরে দেখি, বিশেষ করে তার সিটগুলি আর কি। প্রথমে আমরা দেখব শোভন, কম দামি যে সিট শোভন, সেটি আমরা দেখি। মানে এগুলো ওই ফ্ল্যাট সিট আর কি এই অবস্থার মধ্যে। সামনাসামনি এখানে দুজন এভাবে বসবে। ফ্যান আছে, ফ্যানে বেশ বাতাস লাগছে গায়ে। এই যে এই ট্রেনে কিন্তু খাবার গাড়ি আছে, এই যে দেখুন, এই হচ্ছে খাবার গাড়ির অবস্থা। এটাই মূলত কিচেন আর কি, এখান থেকে সার্ভ করা হয়।
এইটা বেশ ভালো, এটা খুব সুন্দর লাগে আমার কাছে। আর এই দেখুন কি আছে, অগ্নি নির্বাপক যন্ত্রগুলো রাখছে এখানে সব। এখান থেকে 2 দিন আগে তো এয়ারপোর্টে ভয়াবহ আগুন ধরলো, সেটার কারণে হয়তো বা এগুলো এনে রাখছে সেই সতর্কতার কারণে। আর কারে তেল ভরা হচ্ছে, এই যে এখানে মনে হয় গ্যালন হিসাব করা, 200, 300, 400, 500 গ্যালন বা লিটার এই টাইপের কিছু আসছে। এই হাওড় এক্সপ্রেসে একটা আশ্চর্যকর বিষয় হচ্ছে এসি চেয়ার নেই, কিন্তু এসি কেবিন আছে, অর্থাৎ রাতে ঘুমায় যাইতে পারবেন আপনি। আমি একবার গেছিলাম, এটা সেটার ভিডিও করা হয়নি। এসি খুব পাওয়ারফুল এটার, আমি দেখছি, তো সেটা একটু দেখি চলেন। এই যে এখানে অ্যাটেন্ডেন্স সাহেব বসেন, এই যে অগ্নি নির্বাপক যন্ত্র। আর আরে ভাই আমি একটু ঢুকলাম, দাঁড়ান দাঁড়ান, কোথাতে বন্ধ হয়ে গেল। তখন হঠাৎ করে এই বিদ্যুৎ চলে গেছিল, অর্থাৎ পাওয়ার কার বন্ধ করে দিছিল, তো আবার এখন দিছে। তো এখন আমরা এই এসি কেবিনটা দেখি, এটি হচ্ছে সিঙ্গেল কেবিন। আর এটা যদি আমরা দেখি, এই হচ্ছে ভিতরের অবস্থা। এখন তো রাতে 2 জন ঘুমায় যাবে উপরে নিচে, আর বেড দিয়ে দিছে এখানে। এখানে টি টেবিল আছে ছোট করে, আর এই হচ্ছে ময়লা ফেলার জন্য ঝুড়ি দেওয়া আছে। আর এখানে হ্যাঙ্গার আছে, মিরর আছে, ফ্যান আছে, এসি বেশ ভালো, এসি খুব পাওয়ারফুল। এটা হচ্ছে ডাবল কেবিন এসি। এই এখানে 2 জন আর উপরে 2 জন ঘুমায় যাবে। এখন একটা বিষয় আমি খেয়াল করছি, এই যে ভ্যাকুয়াম র্যাকগুলা আর ইন্দোনেশিয়ান বা চাইনিজ বা কোরিয়ান যে র্যাকগুলো আছে আর কি, তো ওগুলার থেকে এই কেবিনের ভিতরে ভ্যাকুয়াম র্যাকের জায়গাটা বেশি, এটা আমার কাছে যেটা মনে হয়েছে আর কি। এটা হচ্ছে নন এসি কেবিন, এটা হচ্ছে নন এসির ডাবল কেবিন, মানে বড় কেবিনটা। এটা হচ্ছে ওই যে ফ্ল্যাট সিটের মতো শোভনের, এখানে 2 জন আর এখানে 2 জন ঘুমায় যাবে। এই হচ্ছে এটা সেন্টার টেবিল বা টি টেবিল, সুইচ পাতি আছে, ফ্যান আছে। আর দেখছেন কত জায়গা, এইটা থেকে এইটা অনেক জায়গা, মানে ইচ্ছা করলে এইখানেও 2 জন ঘুমায় যাইতে পারবে। আর এটা হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল কেবিন, অনেক জায়গা এর মধ্যে, বিশাল জায়গা, এখানেও 2 জন ঘুমায় যাইতে পারবে এমন অবস্থা। এই আছে একটা সেন্টার টেবিল, মিরর, এখানে সুইচ, উপরে ফ্যান। এটা হচ্ছে শোভন চেয়ার, এটা আমরা এখন দেখবো। এই আমরা ঢুকলাম, এখানে তো দরজা নেই, দেখা যায় দরজা থাকার কথা ছিল না নাকি, ময়লা হয়ে গেছে সিটগুলা, নোংরা, ভালো না অবস্থা আজকে। এইখানটায় অনেক জায়গা, এইখানটায় প্রচুর জায়গা। এখন বাজে 10টা 7, আর আমাদের হাওড় এক্সপ্রেসের লোকও এখনো দেয়া হয়নি, তবে লোক আসতেছে এখন। এই যে 2904 লোক, MI 15। আমরা যেদিকটায় যাচ্ছি, বিশেষ করে ময়মনসিংহ রুট এবং ময়মনসিংহ থেকে নেত্রকোনা বা মোহনগঞ্জ রুট, এই রুটটি কিন্তু খুব একটা ভালো না, লাইনের অবস্থা খুব খারাপ, যার কারণে এই ট্রেনের বা এই লোকোর স্পিড খুব বেশি উঠাতে পারবে না। এটা কিন্তু 80-85-র উপরে উঠাইতে পারে এই 2900 সিরিজের যে লোকোগুলো। বাংলাদেশে অনুমান করা হয় মিটার গেজে যতগুলা লোকো আছে তার মধ্যে 2900 সিরিজটা সব থেকে ভালো, মজবুত এবং দীর্ঘস্থায়ী, খুব ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে এটি। আর এই ট্রেনের বা এই লোকোর আজকে গড় স্পিড থাকবে 41 কিলোমিটার, ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে মোহনগঞ্জ পর্যন্ত। চলুন আমাদের লোকো দেখা শেষ, আজকে আমাদের ভ্রমণ শুরু করি এই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নেত্রকোনা জেলার একেবারে প্রান্তীয় একটি রেলওয়ে স্টেশন, যেটাকে বলা হয় ভাটি বাংলার রাজধানী, সেই মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত। তো যাত্রা শুরু করার আগে একটি কথাই আবারও বলি, এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্যই তো এই রাত জেগে ভ্রমণ করছি, শুধুমাত্র কিছু লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইবারের জন্য আর কি। আর সেই সাথে আমরা উপভোগ করব এই যাত্রাপথের সৌন্দর্য। যদিও রাতের বেলায় দূরের কিছু দেখাতে পারবো না,
মূল টার্গেট থাকবে স্টেশনগুলো কেমন দেখতে এই রাতে, গভীর রাতে বা নিশি রাতে। তো আমি আবারও বলি, আজকের এই প্রচেষ্টা এবং পরিশ্রম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন শুরু করি আমাদের আজকের যাত্রা। আমাদের ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, এখন বাজে 10:30, 15 মিনিট লেট। এই যে হলুদ বাতি দেখা যাচ্ছে, আর গার্ড সাহেব কই? গার্ড সাহেবকে তো দেখতে পাচ্ছি না এদিকে। গার্ড সাহেব ওই দিকে তাকায় আসছে। আমরা যাওয়ার সময় ময়মনসিংহ পর্যন্ত আর কি, একেবারে শেষে ময়মনসিংহ থেকে যেহেতু ট্রেনটি রিভার্স করবে তখন আমরা প্রথমে চলে আসবো লোকর কাছে আর কি। এই যে উনি বড় হুইসেল দিয়ে দিছে, ট্রেন চলা শুরু করছে। আমরা ট্রেনে উঠে পড়ি। ট্রেন কিন্তু গতি নিয়ে নিছে। ওই যে আমাদের ট্রেনের লোকও বাঁক নিয়ে বের হয়ে যাচ্ছে চট্টগ্রাম রেলওয়ে, ঢাকা রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম বলছি। আর এই হচ্ছে আজকে রাতের জন্য বিদায়, টাটা বাই বাই কমলাপুর রেলওয়ে স্টেশন। যাক 15 মিনিট লেট নিয়ে আমাদের ট্রেন ছাড়লো, আর গেটে কিছু লোকজন দেখা যাচ্ছে, যদিও আজকে কত চাপ নেই, তারপরে কিছু মানুষ দাঁড়ায় আছে আর কি। না এটা আসতেছে, এর গায়ে তো সোনার বাংলা লেখা, তাহলে ওইটা কি কক্সবাজার এক্সপ্রেস হলো? আজকে আমরা যেদিকে ভ্রমণ করছি রাতে, কিন্তু এদিকে আমার কোনোদিন ভ্রমণ করা হয়নি। চট্টগ্রামে করা হয়েছে, সিলেটে, উত্তরবঙ্গের দিকে। তো ভাবছিলাম যে এই মোহনগঞ্জ বা ময়মনসিংহ এদিকটায় সারা রাত যে ট্রেনগুলো চলে এদিকটা রাতে একটু ভ্রমণ করব, সেই জন্য এই হাওড় ধরা আর কি। আর ওদিকটা একটু সমস্যা আছে অনেক, তো যাক একটু ভয় ভয়ই লাগছে আর কি, একা একা ওদিকে যাচ্ছি ভ্রমণ করতে রাতের বেলায়। কতটা সেফ সেটা আসলে না গেলে বোঝা যাবে না। আমি যদিও ওদিকে শুনছি এই নিরাপত্তার বিষয়টার একটু ঘাটতি আছে এদিকটায়, তারপরেও দেখা যাক কী হয় আর কি। মানে একটু ভয় ভয় তো লাগেই আর কি যেতে এদিকটায়। এই যে আমাদের ট্রেন বিশাল কাঠ নিয়ে যাচ্ছে, ওই যে লোকও দেখা যায়। আমাদের ট্রেন স্লো হয়ে যাচ্ছে, সামনেই ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এই যে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন, এখানে লোকজনের চাপ সবসময় থাকেই। ঢাকার অর্ধেক মানুষই এখান থেকে ট্রেনে উঠছে। নেমে পড়লাম ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন, আর এখানে মানুষের ছোটাছুটি, কথা বলতেছে, চিল্লাইতেছে। যাক এই ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আমাদের আসার কথা ছিল 10:33 আর এখন বাজে 10:11, একেবারে আধা ঘন্টা লেট। 15 মিনিট লেট নিয়ে ছাড়ছিল, আর সেটা এখানে এসে আধা ঘন্টা হয়ে গেল আর কি। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের দূরত্ব 18 কিলোমিটার। এটি 1981 সালে প্রথম উদ্বোধন করা হয়। এখানে এখন 5 মিনিটের মতো যাত্রা বিরতি ছেড়ে দিল। এই ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে 5 মিনিটের মতো থাকার কথা ছিল, কিন্তু 5 মিনিট ছিল না। আর আমি যে দরজায় দাঁড়াই ঠিক এরকমই ঘটনাই ঘটে। এই হলো পরিস্থিতি এখানকার। লোকজনের চাপ বেশ কম, খুব যে বেশি আছে তা নয়। ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়ার পরে বেশ লোকজন উঠছে এখান থেকে আর কি। এই যে যদি এইখানে দেখেন, এই যে ভিতরে লোকজনের চাপ নেই, কিন্তু দরজার মুখে চাপ বেশি।
ওই দরজায় বসে থাকা, বাইরে গেটে বসে থাকা, পাবলিক এরকম এখানে বসতে খুব ভালো লাগে। একটা ট্রেন আসতেছে ওই দিক থেকে একটু দূরেই। এটা কোন ট্রেন এখান থেকে ভালো বোঝা যাচ্ছে না। সামনে টঙ্গী জংশন, ট্রেন স্লো হয়ে গেল। আর আমার পাশের দুই ভাই, ভাই আপনারা কি এত টাকা পয়সা হিসাব করতেছেন? হ্যাঁ, শুধু শুনতেছি আপনাদের শুধু টাকা পয়সার হিসাব, এটা ভাগ করে ওরে দিচ্ছেন। কত টাকা আয় করলেন ভাই আজকে? হ্যাঁ, আপনি ওই টাকায় হাত দিয়ে বুঝতে পারেন যে কোনটা কোন টাকা? অনেক সময় বোঝা যায়, অনেক সময় বোঝা যায় না, কারণ কত কম আছে? কি কম আছে? হ্যাঁ, এই হচ্ছে টঙ্গী জংশন। ট্রেন বেশ স্লো হয়ে গেল, এখানে থেমে যাবে নাকি? এখানে সামনে তো রেড লাইট দেখা যায়। মানুষজন সব ঘুমানোর প্রস্তুতি নিছে টঙ্গী রেলওয়ে স্টেশনে। ছিন্নমূল মানুষগুলো ট্রেন স্টেশনে এনাদের ঠাই, ঘুমানোর আগে একটু সর্বশেষ বিড়িতে টান দেওয়া আর কি। এই হাতের ডান সাইডের লাইনটা কিন্তু চলে যাচ্ছে ভৈরবের দিকে, অর্থাৎ চট্টগ্রাম, সিলেট এদিকটায়। আমাদের হাওড়া এক্সপ্রেস ট্রেনের ফ্রি লাইন যেটা বলি আমরা আর কি, অর্থাৎ ডাবল লাইন, এখানে স্পিড খুব একটা ভালো ঠেকছে না। এই যে 55 করে চলতেছে, 58, 54, 55। আর একটু বেশি আশা করছিলাম, অ্যাটলিস্ট 60, 65 এরকম হলে মনে ভালো হইতো আর কি। জিনিসটা যেত 2900 সিরিজের সঙ্গে। তবে এছাড়া আমরা অন্যান্য জায়গায় আরও এই স্পিডটা টেস্ট করবো, বিশেষ করে ময়মনসিংহের পরে মোহনগঞ্জের ওইদিকে যাওয়ার সময়। ট্রেন স্লো হয়ে যাচ্ছে, আমরা জয়দেবপুর জংশনের মধ্যে প্রবেশ করছি। এটি কিন্তু গাজীপুর জেলার মধ্যে পড়ছে। এই যে নেমে পড়লাম এই জয়দেবপুর জংশনে। এখানে আমাদের আসার কথা ছিল 11টা 8 মিনিটে, এখন বাজে 11টা 35, 27 মিনিট লেট আর কি। ঢাকা থেকে এই জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব 35 কিলোমিটার। জয়দেবপুর রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় 1884-85 সালের দিকে। মানে পুরো পাস হয়ে যাচ্ছে। এই যে এটা মেবি অগ্নি বিনাটিনা হতে পারে হয়তো। আর এই রাতের বেলায় এখন এখানকার অবস্থা, এখানে কিছু বের না করাটাই ঠিক। দেখুন খুব ভয়ঙ্কর একটা জায়গা। খুব সাবধানেই আছি আর কি। এটা হচ্ছে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের এক্সিট বাই এন্ট্রি টিকিট কাউন্টার। আমি যখন অনলাইনে টিকিট কাটছিলাম, এটা আমি সিঙ্গেল সিট দেখেই কাটছিলাম যে এটা সিঙ্গেল সিট, আমি যেটা কাটছি মানে যেটাতে আমি বসছি আর। কিন্তু এই কোচে একটা সিঙ্গেল সিট নেই, অথচ তারা অনলাইনে দিয়ে রাখছে এটা সিঙ্গেল সিট। এর কোনো মানে হয়? এর আগেরটা এবং এর পরেরটা দুইটাতে সিঙ্গেল সিটের কোচ আছে আর কি, দুইটা 4টা করে সিঙ্গেল সিট আছে, শুধু এইটাতে নেই যেটাতে আমি কাটছি। মানে কি পরিমাণ ভাগ্য এখন চিন্তা করছেন আমার। এখন সামনে গফরগাতে থামবে, এই ভাইকে টপকায় হয়তো আবার বের হতে হবে ওইদিকে। আর জয়দেবপুর ছাড়ার পরে ট্রেনের ভিতরের অবস্থা বেশ ভালো, ভিড় তেমন নেই। এটা কোন রেলওয়ে স্টেশন? সব ঘুমায় পড়ছে, নাই কেউ। অর্থাৎ আমরা এখন ভাগ করছি হল জাতীয় উদ্যান। বাংলাদেশের মধ্যে
জাতীয় উদ্যানগুলোর মধ্যে এটা অনেক বড় একটা জাতীয় উদ্যান, ঢাকা খুব কাছাকাছি। এটা হচ্ছে সেই ভয়ঙ্কর ইজ্জতপুর রেলওয়ে স্টেশন, কিছুই দেখা যায় না। এটা নিয়ে কিন্তু আমার ভিডিও আছে একটা, আবার গাজীপুরের সুতঙ্গ, সেটা আর কি। মনে হচ্ছে সারা রাত ধরেই এই হকারদের থাকবে আর কি। এই হকাররাই মূলত রাত্রেবেলায় ট্রেনকে উজ্জীবিত করে রাখে। এই যে গফরগাঁও রেলওয়ে স্টেশন, ঢাকা থেকে 84 কিলোমিটার পার করে আমরা এখন ময়মনসিংহ বিভাগের গফরগাঁও রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। তাহলে আমরা ঢাকা বিভাগ পার করে এখন ময়মনসিংহ বিভাগের মধ্যে ময়মনসিংহ জেলার একটি রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম, এই গফরগাঁও। আর এখানে আমাদের আসার কথা ছিল 12টা 27 মিনিটে, এখন বাজে 12টা 57, আধা ঘন্টা লেট। এই বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আধা ঘন্টা লেট ছিল, এখনো সেই আধা ঘন্টা লেট বলবৎ। আর এই গফরগাঁও রেলওয়ে স্টেশনটি প্রথম উদ্বোধন করা হয় 1886 সালে। আর এই রাত 1টার সময় গফরগাঁও রেলওয়ে স্টেশনে এই লোক কি কাজ করতেছে, রাত 1টার সময় এখন কাজ করতেছে। ছেড়ে দিল এই গফরগাঁও রেলওয়ে স্টেশনে, এখানে বেশ 3-4 মিনিটের মতো দাঁড়িয়েছিল। আর এই হচ্ছে গফরগাঁও রেলওয়ে স্টেশনের এন্ট্রি এক্সিট। এই যে এখনো পুরাতন যে বিল্ডিংগুলো সেগুলো এখনো আছে এখানে, খাবার পানির ব্যবস্থাও আছে এখানে, বা একটা হোটেলও খোলা আছে। এটা কোন রেলওয়ে স্টেশন বুঝতেছি না, সময় আছে এখানে কাঁচা দোকানে বিড়ি টানে। কুয়াশা পড়তেছে প্রচুর। একটা তো না, এখন 1:30টার মতো বাজে। আমাদের জয়দেবপুর থেকে ময়মনসিংহ যে লাইনটি, বিশেষ করে ময়মনসিংহের আগে আমাদের ট্রেনের স্পিডটা একটু খেয়াল করে আসুন। এই যে 38, 39, 40, 34, 35, 38, মানে কি অবস্থা বুঝতে পারছেন? লাইনের অবস্থা ভয়ঙ্কর, যার কারণে 210 কিলোমিটার পথ যেতে সময় লাগে 6 ঘন্টার মতো। ঢাকাতে যাচ্ছে গাড়িগুলা। আর এই যে উপর দিয়ে ট্রেন যায়, একটু পরে আমরা এইটা দিয়ে যাব। এইদিকে হচ্ছে মোহনগঞ্জ। এই যে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ঢুকতেছে আমাদের ট্রেন। ময়মনসিংহ রেলওয়ে কি জন্য লেখা পড়তে পারলাম না ভালো। 2টা 4, এদিকে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এটা খুব মোহনগঞ্জ এক্সপ্রেস। ওটা এখন আসলো মোহনগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছে। এখানকার সার্বিক পরিস্থিতি এই হচ্ছে মোহনগঞ্জ এক্সপ্রেস। মোহনগঞ্জ এক্সপ্রেস ছেড়ে দিচ্ছে, তো হুইসেল বাজায় ফেলছে। আর এই ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আমাদের আসার কথা ছিল 1টা 15 মিনিটে, 2টা 6 বাজে, তাহলে লেট হয়ে গেল প্রায় 50 মিনিটের মতো আর কি। আর ঢাকা থেকে এই ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের দূরত্ব 121 কিলোমিটার। ময়মনসিংহ রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় 1886 সালে। মোহনগঞ্জ এক্সপ্রেস চলে যাচ্ছে। এর রেলে এখনো 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে যাইতে, 5টা 5:30টার দিকে যেয়ে পৌঁছাবে। আমাদের ট্রেনের এখানে যাত্রা বিরতি 20 মিনিটের মতো। এইটা হচ্ছে ট্রেনের শেষ কোচ ছিল, এখন এটা হবে প্রথম কোচ, অর্থাৎ ওই মাথা থেকে লোকো রিভার্স করে এখানে লাগানো হবে। আর আমরা এতক্ষণ আসতেছিলাম উল্টা, এখন যাব সোজা। আমরা এতক্ষণ ছিলাম ট্রেনের পিছনে, এখন থাকবো ট্রেনের সামনে, অর্থাৎ ট্রেনের হুইসেলগুলো আমরা খুব ভালোভাবে শুনতে পাবো এখন। আর এখন এখানে দেখি কিছু খাওয়া দাওয়া করা যায় কিনা, যেহেতু 20 মিনিট থামবে। ক্ষুধা লাগছে, রাতে তেমন কিছু খাওয়া হয়নি। এই যে ময়মনসিংহ লেখা বাইরে, এই বেড়াটার আর কি, মানে এই গ্রিলটার। আর এই যে আমাদের ট্রেনের লোক এখন চলে আসলো।
তো চলুন এখন আমরা আমাদের সিটে যেয়ে বসি। ট্রেন হয়তো এখনই ছেড়ে দিবে, এখানে 20 মিনিট অপেক্ষা নাও করতে পারে। ট্রেন ছেড়ে দিল ময়মনসিংহ জংশন থেকে, আর এই মুহূর্তে ভিতরের অবস্থা এই যে এটা কিন্তু ঢাকার লাইন, আমরা ওটা দিয়ে এলাম, এখন এদিক দিয়ে যাচ্ছি। সামনেই আছে বাংলাদেশ রেলওয়ের একটা রেল লাইনের উপর দিয়ে আরেকটা রেল লাইন, যেটা বাংলাদেশে মাত্র একটি, এটার নাম প্রথমত কেওয়াটখালী রেল ব্রিজ। আর ট্রেন কিন্তু এখানে বিশাল কার্ভ দেয়, কিন্তু ভালো লাগলে বুঝছেন আঙ্কেল, বুঝতে পারছি, ঠিক আছে, ভালো লাগলে দাদা। থ্যাংক ইউ। আচ্ছা, এই জায়গাটা খুবই বিপজ্জনক একটা জায়গা, এখান থেকে মোবাইল চুরি হওয়ার খুব আদর্শ একটা জায়গা এটা। এই সে জায়গাটি, এই যে আমরা কিছুক্ষণ আগে কিন্তু এদিক দিয়ে গেলাম। আর সামনেই আছে ময়মনসিংহ শহরের ধার দিয়ে বয়ে যাওয়া সেই পুরাতন ব্রহ্মপুত্র নদী, সেটার উপর দিয়ে আমরা এখন যাব। ওই ব্রিজের উপরে ওঠার জন্যই কিন্তু এই বাঁকটা, এবং ট্রেন এখন উপরে উঠলো নিচ থেকে। এই যে অলরেডি আমরা নদীর উপরে ব্রিজে উঠে পড়ছি। এই যে নেত্রকোনা ময়মনসিংহ যে হাইওয়ে, এই রাতের বেলা উনি কাজ করতেছেন এই স্টেশনে। এই স্টেশনের নামটা কি তো করতে পারতেছি না, ময়মনসিংহের ঠিক পরের স্টেশনটাই, এখানে একটা মাজারও আছে। ট্রেন কিন্তু বিশাল কার্ভ নিচ্ছে, সামনে আছে গৌরীপুর জংশন, ঠিক তার আগে ঠিক এই যে লোক, ওই যে আমাদের ট্রেনের একেবারে শেষ যে কোচ অনেক দূরে, এখান থেকে কিন্তু একটা লাইন আবার কিশোরগঞ্জের দিকে চলে যাচ্ছে, সেটা থেকে ভৈরব বাজার যেয়ে উঠছে। গৌরীপুর জংশন, এখানে আমি একটা লোককে দেখতে পাচ্ছি সামনে, 2টা 3টা 4 জনকে, তার মধ্যে হকারই বেশি। হয়তো এমনও হতে পারে সারা রাতে কাজ করে এখন ওনারা বাড়িতে ফিরে যাচ্ছে। চাষা দাঁড়ায় আছেন, ঢাকা থেকে 145 কিলোমিটার দূর পার করে আমরা এখন আসছি ময়মনসিংহের গৌরীপুর জংশনে, খুবই বিখ্যাত একটি জংশন। আর এখানে আমাদের আসার কথা ছিল 2টার সময়, এখন বাজে 2:58, মানে 3টাই বলতে পারেন আর কি, একবারে 1 ঘন্টা লেট। এই যে গৌরীপুর জংশন, আর এই হচ্ছে আউটার। যাক, এর পরের যাত্রা বিরতি হচ্ছে শ্যামগঞ্জ রেলওয়ে জংশন, তো সেখানে যে কথা হবে। সামনেই দেখা যাচ্ছে শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশন আর জংশন, জনমানব শূন্য শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশন। এখন এই যে শ্যামগঞ্জ, এই যে ছায়ার মধ্যে এখন দাঁড়ায় আছে, দেখা যায় ভূতের মতো লাগতেছে। এখন হকার দাঁড়ায় আছে, এরা যেন কি চলতেছে। আমরা পৌঁছে গেলাম শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের আসার কথা ছিল 2:15 আচ্ছা, এখানে আসার কথা ছিল কয়টায়? 2:15, আর এখন 3:16, মানে 1 ঘন্টা লেট। আর ঢাকা থেকে এখানে দূরত্ব 154 কিলোমিটার। আমার চাচা এখানে দাঁড়িয়ে আছে। চাচা কোথায় যাবেন? মধ্যনগর। মধ্যনগর কোন জেলার মধ্যে পড়ছে এটা? সুনামগঞ্জের মধ্যে। আপনাদের এদিক থেকে যাতায়াতটা সহজ না? সুনামগঞ্জ হয়ে আসাটা জটিল, কঠিন, সময় সাপেক্ষ, টাকাও লাগে অনেক বেশি। আর ওই লাইনটা, ওই সাইডের লাইনটা চলে গেছে জারিয়া ঝাঞ্জাইল। কিছুদিন আগে আমি ওখান থেকে ঘুরে আসছি, ভিডিও করছি, কিন্তু আমার ওই জায়গার নাম আর মনে নেই। পরে এই চাচার কাছ থেকে ওই জায়গার নামটা শুনে তারপর বললাম। এই শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় 1918 সালে। এদিকে সব রেলওয়ে স্টেশনগুলো ওই 1918 সালেই প্রতিষ্ঠা করা। কোনো রকম হর্ন, কোনো রকম সিগন্যাল ছাড়াই ট্রেন চলা শুরু করছে। হয়তো অনেক রাত বলে
এই যে এখন হুইসেল দিল, এতক্ষণ কিন্তু দেয়নি, এতক্ষণ কিছু দূর যাওয়ার পরে তারপর হুইসেল। তো যা হোক, আমি আর এই শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনে নামলাম না, এটা বিরক্তিকর ব্যাপার। ওই ভাইকে বারবার ডিস্টার্ব করে করে বের হচ্ছে, মানে আমার মনটা চাইতেছে বাংলাদেশের রেলওয়ের বিরুদ্ধে একটা কিছু বলি, একটা কিছু করি আর কি। আমি সিট কাটলাম সিঙ্গেল সিট, এসে দেখি আমার সিট ডাবল, মানে একটা জটিল পরিস্থিতি আর কি। চলুন যেতে থাকি। সামনে হচ্ছে নেত্রকোনা রেলওয়ে স্টেশন। এই যে লোকজনগুলো নেমে মনে হয় বাড়ির দিকে যাবে এখন। এই হচ্ছে শ্যামগঞ্জ। ভাবছিলাম এই রাতের বেলায় হয়তো লোকজন অনেক কম থাকবে ট্রেনের মধ্যে, তা কিন্তু না। সিট তো পুরোটাই ফিল আপ করা, দু একজন করে দাঁড়িয়ে আছে, বিশেষ করে দরজার সাইডে, ওই মাঝখানটায় লোকজন বেশি। ততটা খারাপ ভাবছিলাম ঠিক ততটা না, মোটামুটি লোকজন আছে। ট্রেন টার্ম নিয়ে আসতেছে। আমরা এখন নেত্রকোনা শহরের মধ্যে, সামনেই নেত্রকোনা রেলওয়ে স্টেশন, যদিও ওইদিকে পড়ছে, আমাকে ওই সাইডে যেতে হবে, এখন বের হতে হবে এখান থেকে। এই হচ্ছে নেত্রকোনা জেলা শহরের রেলওয়ে স্টেশন। এই হচ্ছে এক্সিট বা টিকিট কাউন্টার। লোকজন যে পরিমাণ নামার কথা ছিল তা কিন্তু নামলো না, অল্পই নামলো। যাই হোক, এই নেত্রকোনা রেলওয়ে স্টেশনে আমরা নামলাম, না হলে একটু খারাপই দেখায়। যাই হোক, এখানে আমাদের আসার কথা ছিল 2টা 40 এখন বাজে 3টা 48। ঢাকা থেকে এখানে দূরত্ব 170 কিলোমিটার। আর হয়তো একবারে আমরা যে নামবো মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে, এর ভিতরে নামবো না। ওই লোকটাকে খুব মানে বিরক্ত করা হচ্ছে, বারবার লোকটা ঘুমাচ্ছে, ওনাকে ডেকে ডেকে তুলে আমি নামছি এই রেলওয়ে স্টেশনগুলোতে। ট্রেন কিন্তু বাঁক নিচ্ছে, এই যে ভালো একটা কাজ নিয়ে যাচ্ছে, শহরের মধ্যে দিয়েই যাচ্ছে। ওখানে একটা রেলওয়ে স্টেশন আছে ওই সাইডে, ওটা নেত্রকোনা পোর্ট, এই টাইপের জন্য দেখলাম। চমৎকার একটা রাস্তা আছে। নেত্রকোনা পার হওয়ার পরে আমাদের ট্রেনের স্পিড আরেকটা খেয়াল করতে শেষবার 45। এই যে দেখা গেছে স্টেশন, এটা ঠাকুরকোনা রেলওয়ে স্টেশন। একটা সিএনজি দাঁড়ায় আছে, এই যে ঠাকুরকোনা রেলওয়ে স্টেশন। এনারা কি করতেছে এখানে? এত মেয়ে ছেলে কোথাও যাবে মনে হচ্ছে। এই ঠাকুরকোনা রেলওয়ে স্টেশনে আমরা নামলাম না, এখানে আমাদের আসার কথা ছিল 2টা 57। 4টা 7। আর ঢাকা থেকে এই ঠাকুরকোনা রেলওয়ে স্টেশনের দূরত্ব 181 কিলোমিটার। এই হচ্ছে ঠাকুরকোনা রেলওয়ে স্টেশনের এন্ট্রি বা এক্সিট। আর যথাযথ এখানেও হুইসেল ছাড়াই ছেড়ে দিছিল ট্রেন, এখন আবার এই হুইসেল দিল। এনারা বের হবে কোন দিক দিয়ে? ওখানে তো দেখলাম তালা মারা, ওই সাইড দিয়ে হয়তো বের হবে। আর এই হচ্ছে ঠাকুরকোনা নেম প্লেট, ঠাকুরাকোনা। সে কি ঠাকুরকোনা করতেছে, ঠাকুরাকোনা। যাও, উচ্চারণে একটু ভুলভাল হচ্ছে, আপনারা একটু আমার সুন্দর দৃষ্টিতেই দেখবেন। সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এরকম জায়গা থেকে অবশ্য মোবাইল চুরি হয় বেশি, ওইটা ভাড়ায় রাখি। ছোট্ট একটা একটা সড়ক সেতু, একটা বাঁধ আছে, বারহাট্টা রেলওয়ে স্টেশন। বারহাট্টা সিসি ক্যামেরাও আছে এখানে, কোনো লোকজন নেই, যা হয় নামবে এখানে। বাহ, এটা অনেক সুন্দর একটা রেলওয়ে স্টেশন, আমার পছন্দ হয়েছে। যাত্রাপথে এটি আমাদের সর্বশেষ যাত্রা বিরতি। এখানে আমাদের আসার কথা ছিল 3টা 10, এখন বাজে 4টা 24, অর্থাৎ 1 ঘন্টা 14 মিনিট লেট। আর ঢাকা থেকে এখানে দূরত্ব 188 কিলোমিটার।
যাক, সিগন্যাল হয়ে গেল। এটা একটা কি গাছ, জাম গাছ মতন মনে হচ্ছে আমার কাছে। এই হচ্ছে বারহাট্টা রেলওয়ে স্টেশন। আমরা কি চলে আসলাম নাকি? এত জোরে হর্ন! আরে আমরা তো মোহনগঞ্জ চলে আসছি। 4:42। এই হচ্ছে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন। এই হচ্ছে মূল ফটক। মানুষ সব লাফাইতেছে ট্রেন থেকে। অবশেষে 32 মিনিট লেট নিয়ে 210 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে পৌঁছালাম এই মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে। এর আগের যে রেলওয়ে স্টেশন সেখানেও কিন্তু 1 ঘন্টার মতো লেট ছিল, আর এখানে সেটা 32 মিনিটে চলে আসছে। এটির কারণ হচ্ছে এর ভিতরে টাইমটা অনেক বেশি দেওয়ার ট্রেনের, যার কারণে সে অল্প সময়ের মধ্যে চলে আসছে। এইটুকু মানে যে লেটের যে গ্যাপটা এটা অনেক কমাই ফেলছে। মূলত রাতের বেলায় হাওড়া এক্সপ্রেস ধরে ঢাকা থেকে মোহনগঞ্জে আসার একটাই উদ্দেশ্য, যে রাতের বেলার পরিবেশটা কেমন থাকে এই রুটটির সেটি দেখার এবং আপনাদেরকেও দেখানোর। অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল যে রাতের বেলায় এদিকে ট্রেন ভ্রমণ করব, সেটা আজকে সম্পন্ন হলো। যাই হোক, আজকের এই ভিডিও আর বেশি বড় করবো না। রাতের বেলা জেগে জেগে সারাটা রাত একবারে জেগে আছি আমি, একটুও ঘুমাইনি এই ভিডিও করার জন্য। তো আজকের এই প্রচেষ্টা এবং পরিশ্রম কেমন লাগলো তা অবশ্যই আপনারা জানাবেন। আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ, আর আমি বিদায় নিচ্ছি এই মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে হাওড়া এক্সপ্রেস ট্রেনকে পাশে রেখে।